এক ভ্রমরাক্ষস পার্ট 4। গত এপিসোডে আপনারা বিক্রম ও রেপ্তিকে দেখতে পেয়েছেন, যারা নির্জন রেল স্টেশনের বাইরেই পাহাড়ি জঙ্গলে এক ভয়ঙ্কর স্টেশন মাস্টারের খপ্পরে পড়ে গিয়েছিল। স্টেশন মাস্টার বিক্রমকে মেরে ফেলতে চলেছিল, কিন্তু রেপ্তি তার বুদ্ধিমত্তা এবং ঐশ্বরিক শক্তি দিয়ে বিক্রমকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর স্টেশন মাস্টারকে একটি বেদনাদায়ক মৃত্যু উপহার দিয়েছিল, কিন্তু বিক্রম এখনো এসব বিষয়ে অজ্ঞ। আসন্ন সত্য কি তাকে অবাক করে দেবে? দেখতে থাকুন। স্টেশন মাস্টারের মৃত্যুর খবর শুনে বিক্রম বিচলিত হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না যে তাদের দেখা ঝলকগুলো হঠাৎ করে সত্য হয়ে যাচ্ছিল কিভাবে। পুরোপুরি সত্য না হলেও অনেকটাই সেই রকমই। রাতে বিক্রমের স্বপ্নে স্টেশন মাস্টার তাকে মারছিল, আর সকাল হতেই খবর আসছিল সে নিজেই কিছু প্রাণীর শিকার হয়ে গিয়েছে। বিক্রম কিছু বুঝতেই পারছিল না। আস্তে আস্তে তার আতঙ্ক বেড়ে যাচ্ছিল। সে ভাবছিল এক রাতের মধ্যে এসব কি হয়ে গেল। এমন সময় রেপ্তি বিক্রমকে বলে, এখন যাই হোক বিক্রম দাদা, আমাদের কি, আমরা এখানকার মুসাফির, ট্রেন আসতে আমরা এখান থেকে চলে যাব। আরে ম্যাডাম ঠিকই বলেছে। আর এমনিতেও স্টেশন মাস্টার কি কোনো ভালো লোক ছিল নাকি? সবাই জানে উনি একজন শয়তানের পূজারী। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, যাও জলদি রেডি হয়ে নাও। রেপ্তির কথা শুনে বিক্রম একটু শান্ত হয়। তারা দুজন প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর ট্রেন আসতে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা ভ্রমণের পর তারা শ্যামলী গ্রামে পৌঁছে যায়। ট্রেন শ্যামলী স্টেশনে থামে, আর তারা দুজন ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে যায়। বিক্রম রেপ্তিকে কিছু বলার আগে সেই স্টেশন থেকে জঙ্গলের দিকে যাওয়ার রাস্তা চলে যায়। রেবতী, ওখানে কোথায় যাচ্ছ? গ্রাম তো এই দিকে। আমার বাড়ি তো জঙ্গলেই বিক্রম। কিন্তু জঙ্গলে তো তান্ত্রিক আর ওঝারা ওরাই থাকে। আমি ওই পরিবারেরই সদস্য। কি? হ্যাঁ বিক্রম, তাই এই পর্যন্তই আমি তোমার সাথে আছি। এখন আমি যাই। আরে ভাই, এখন কি এটা আমার ভুল যে আমি গ্রামে থাকি, জঙ্গলে থাকি না? কি বলতে চাও বিক্রম? রেবতী, আমাদের পথ আলাদা, গন্তব্য নয়। কাল আমি জঙ্গলে তোমার সাথে দেখা করতে আসব। জঙ্গলে? না না, আমি তোমার সাথে দেখা করার জন্য পুকুরের পাড়ে আসব। কথা বলে তারা দুজন নিজ নিজ বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে। বিক্রম পুকুরের পাড়ে রেপ্তির জন্য অপেক্ষা করছিল। সকাল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যার গড়িয়ে রাত হওয়া সত্ত্বেও রেপ্তি তার সাথে দেখা করতে আসে না। বিক্রম বুঝতে পারছিল না যে কি হলো, রেপ্তি কেন তার সাথে দেখা করতে আসলো না। অবশেষে সে বাড়িতে ফিরে গেল, কিন্তু সারা রাত অস্থির হয়ে রইল। রেপ্তির কথা ভেবে পরের দিন সকালে সে আবারও রেপ্তির জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু আজও সে এলো না। তাই বিক্রম সিদ্ধান্ত নিল সে নিজেই শ্যামলী গ্রামের জঙ্গলের ভেতরে অবস্থিত তান্ত্রিকদের বস্তিতে যাবে। এই কাজটা করার জন্য সে মাঝরাতের সময়টাকেই বেছে নিল। তারপর সূর্য মাথার উপর উঠে যেতেই বিক্রম শ্যামলী গ্রামের জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নিজের রেপ্তিকে খুঁজতে। মাঝরাতে একা একা জঙ্গলে যাওয়া বিক্রমের জন্য সহজ ছিল না। সে বেরিয়ে তো পড়েছিল, কিন্তু প্রতিটি কদমের সাথে তার অস্থিরতা বেড়েই যাচ্ছিল। সৌভাগ্যবশত রাতের আবহাওয়াটা একেবারেই পরিষ্কার ছিল এবং চাঁদের আলো বিক্রম সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল। তা না হলে জঙ্গলের ভয়ানক আওয়াজই তার প্রাণ নেয়ার জন্য যথেষ্ট ছিল। রেপ্তির প্রতি বিক্রমের ভালোবাসার কারণে সে এতটা সাহস দেখাতে পারছিল। অনেকক্ষণ জঙ্গলের ভেতরে হাঁটার পর বিক্রম সেই বস্তির কাছে পৌঁছায়। তারপর দেখে সেখানে অনেক কোলাহল চলছিল, কিন্তু বিক্রম এটা বুঝতেই পারছিল না যে এই কোলাহল কোনো খুশির নাকি কোনো কষ্টের। কারণ ওখানে উপস্থিত লোকজনের মধ্যে কেউ কেউ খুব খুশি ছিল, আবার কেউ কেউ অনেক দুঃখী ছিল। বিক্রমী ওই বস্তির লোকেদের মতো সেজে সে কোলাহলের ভেতরে ঢুকে গেল, যেন জানতে পারে রেপ্তি কোথায়। আরে কাকা, এই কোলাহল কিসের? কেন, তুমি জানো না? এত কাহিনী হয়ে গিয়েছে আর তুমি কিছুই জানো না? কোন বস্তির তুমি? আরে কাকা, রেগে যাচ্ছেন কেন? জানি আমি, কিন্তু আপনার মতো জ্ঞানী পুরুষ তো পুরো ব্যাপারটা খুলে বলতে পারবে, তাই না?
আরে রেবতী। বেচারি বড়ই অভাগী। কে? রেবতী আর কে? ওই জল্লাদকে বিয়ে করতে হবে। রেবতীর বিয়ের কথা শুনে বিক্রম হতবাক হয়ে যায়, তার পুরো শরীর আশার হয়ে পড়ে। কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয় আর প্রথম থেকে পুরো ঘটনা জানার চেষ্টা করে। সামনে জঙ্গলের ভেতরে এই তান্ত্রিকরা থাকতো, কিন্তু তার মধ্যে দুটি দল ছিল। এক দল কালো শক্তির উপাসক ছিল, আরেক দল ঐশ্বরিক শক্তির উপাসক ছিল। এই পার্থক্যের কারণে প্রায় তাদের মধ্যে মতবাদের পার্থক্য দেখা দিত, যার কারণে মাঝে মাঝে তাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যেত। কে বেশি শক্তিশালী তা দেখার জন্য তারা প্রায় লড়াইয়ে যুক্ত হতো। দুই দলের তান্ত্রিকদের শক্তি লড়াইয়ের কারণে পুরো বস্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে লাগলো। এসব দেখেও শুনে তপস্বী মৃগাঙ্ক তার ধ্যান থেকে জেগে ওঠে। তারপর সেই দুই দলের লড়াইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে মিলনের কথা তোলা হয়, কিন্তু কেউই রাজি হয় না। কালো শক্তির উপাসনাকারী বলতে লাগে সমাধান করে তারা কি পাবে। তারা যুদ্ধ করে পুরো বস্তির নিজেদের কর্তৃত্ব হাসিল করতে চায়, কিন্তু তান্ত্রিক মৃগাঙ্ক এমনটা হতে দিতে চাচ্ছিল না। এই জন্য সে দুজনের মধ্যে সম্পর্কের প্রস্তাব রাখে, যা এর আগে কখনো হয়নি। কখনো কালো জাদুকরীদের সাথে ভালো শক্তি পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক হয়নি। এই জন্য কালো শক্তির উপাসনাকারীরা যুদ্ধ বন্ধ করার পরিবর্তে বৈবাহিক সম্পর্ক করতে রাজি হয়, কিন্তু শর্ত হচ্ছে ছেলে তাদের পক্ষের হবে। এটি শুনে অপর পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়, কে দেবে তাদের মেয়ে এই নাস্তিকদের কাছে, যে কিনা ভগবানের চেয়ে শয়তানে বেশি বিশ্বাস রাখে। লোকেদের মাঝে চিন্তা আর আলোচনা আরো বাড়তে থাকে। তখনই মৃগাঙ্ক বলে, শান্তি শান্তি, আমরা তান্ত্রিক, শান্তির প্রতীক। সাধারণ মানুষের মতো ঝগড়া করা শোভা পায় না। প্রস্তাব আমি রেখেছি, তাই পূরণ হবে। আজ থেকে ঠিক 4 বছর পর যখন আমার বড় মেয়ে তেজস্বিনী সকল দিক থেকে সিদ্ধ হাসিল করবে তখন হবে, কিন্তু তার আগে কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না আর নিজ নিজ সাধনা করবে। হ্যাঁ, তাহলে তেজস্বিনী করুক বিয়ে। রেবতীর পিছনে কেন পড়ে আছে? আরে তোমার তো কিছুই জানা নেই। তেজস্বিনী শেষ সময় পালিয়ে যায়, তার ছোট মেয়ে রেবতীর বিয়ে ঠিক করে। আজকে ব্রাহ্ম মুহূর্তে তার বিয়ে। তার কথা শুনে বিক্রম বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কোনো রকম রেবতীর খোঁজ নিয়ে তার কাছে চলে যায়, কিন্তু বিক্রমকে দেখে রেবতী বিশ্বাস করতে পারছিল না যে সত্যি বিক্রম তার সামনে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল এটি তার মনের ভুল, কিন্তু বিক্রম যখন তাকে কিছু বলে তখন তার বিশ্বাস হয়। রেবতী, কথা বলছো না কেন? এই বিয়েটায় তোমার কি কোনো ইচ্ছা আছে? আমার ইচ্ছা ছিল কাল আমি তোমার সাথে দেখা করব, কিন্তু আমার ইচ্ছা কি পূরণ হয়েছে? আমাদের ভাগ্য এক না। তুমি এখান থেকে চলে যাও, কেউ আসার আগেই চলে যাও। রেবতী, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। বিক্রম এটুকু বলতে কেউ একজন দরজায় কড়া নাড়ে। দুজনেই ঘাবড়ে যায়। কেউ আবার তাদের কথা শুনে ফেলেনি তো, কিন্তু সেরকম কিছু না। রেবতীর বান্ধবীরা তাকে বিয়ের জন্য নিয়ে যেতে এসেছিল। বেশ খানিকক্ষণ দরজায় কড়া নাড়ার পর যখন রেবতী দরজা না খুলে, তখন তারা নিজেরাই ধাক্কা মেরে দরজা খুলে ফেলে। তারা যখন জানালার দিকে তাকায় তখন দেখে রেবতী বিক্রমের সাথে পালিয়ে যাচ্ছে, যে বিষয়টা তারা স্বপ্ন কল্পনাও করেনি। তপস্বী মৃগাঙ্ক, রেবতী একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে। মেয়েটির এই চিৎকার শুনে পুরো বস্তিতে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। মৃগাঙ্কের চোখ রাগে লাল হয়ে ওঠে, আর যার সাথে রেবতীর বিয়ে হওয়ার কথা ছিল সে রেগে আগুন হয়ে শয়তানের হুমকি দিতে শুরু করে। এসব দেখে তপস্বী মৃগাঙ্ক তার তমশ্চুপে চলে আসে। ব্যাস, আর একটিও কথা না। আমি ভালো মন্দ সব বুঝি। রেবতী যা করেছে তার শাস্তি অবশ্যই পাবে। অভিশাপ দিচ্ছি, রেবতী যার জন্য এই কাজ করেছে সে কখনোই সুখী হতে পারবে না। আর যে ওকে এই কাজ করতে বাধ্য করেছে সেই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে চিরকাল, চিরতরে।
মৃগাঙ্কের অভিশাপ পাওয়ার পরও কি বিক্রম আর রেবতী এক হতে পারবে, নাকি চিরতরে শেষ হয়ে যাবে, নাকি তাদের প্রেম কাহিনী ভিন্ন কোনো মোড় নিবে? পরবর্তী এপিসোডে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।